ওয়েলকাম স্টুডেন্টস। আজকের এই নতুন ভিডিওটাতে তোমাদের সবাইকেই আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এমবিবি ইউনিভার্সিটির 2017 সালের যে এনভায়রনমেন্টাল স্টাডিজের যে কোশ্চেনটা সেইটা আমরা আজকে সলভ করব এবং তোমরা জানোই আমরা কিভাবে করি, একটা ডিসকাশনের মাধ্যমে আমরা পুরো কোশ্চেন পেপারটা আমরা সলভ করব এবং তার জন্য পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো এবং এটা সলভ করার পরে আশা করি তোমাদের ওই আগামী পরীক্ষার জন্য তোমাদের যথেষ্ট সুবিধা হবে। তাহলে চলো শুরু করা যাক। তাহলে প্রথম আমরা যেটা পড়ছি, দেখো প্রথম কোশ্চেনটা, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ন্যাচারাল ইভেন্ট। অপশনগুলো দেখতে পাচ্ছ, ফ্লাড, আর্থকোয়েক, নিউক্লিয়ার এক্সপ্লোশন, আর অপশন ডি আছে বোথ এ এন্ড বি। তাহলে ফ্লাড আর আর্থকোয়েক এই দুটো আমরা জানি ন্যাচারাল ইভেন্ট, অর্থাৎ বন্যার ভূমিকম্প, এগুলো জানো এগুলো ম্যানমেড ইভেন্ট না। কিন্তু নিউক্লিয়ার এক্সপ্লোশন যেটা, সেটাকে আমরা জানি সেটা একটা ম্যানমেড ইভেন্ট, ম্যানমেড ঘটনা। কাজেই আমাদের রাইট অ্যান্সার হচ্ছে ফ্লাড এবং আর্থকোয়েক দুটোই আছে যেহেতু, তাহলে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে? অপশন ডিটা হবে, যেখানে বলা হয়েছে বোথ এ অ্যান্ড বি, যেটা সেটা হবে কারেক্ট অ্যান্সার। তাহলে অপশন ডি, বোথ এ অ্যান্ড বি। নেক্সট দেখো, চলে আসি আমরা, হোয়াট ইজ ওটেক। ওটেক এর সম্বন্ধে তোমাদের নিশ্চয়ই একটা ধারণা থাকবে। যখন আমরা এনার্জি কনজারভেশন বা এনার্জি রিসোর্স আমরা পড়েছিলাম, তখন আমরা যে নন রিনিউয়েবল রিসোর্স গুলো পড়েছিলাম, এনার্জি রিসোর্স, তার মধ্যে ছিল ওটেক একটা রিনিউয়েবল এনার্জি রিসোর্স। এবং সেটা কি রকম? সেটা হচ্ছে আনকনভেনশনাল এনার্জি রিসোর্স বা অপ্রচলিত শক্তির উৎস বলতে পারো ওটেককে। ওটেকের ফুল ফর্ম কি? ওশান থার্মাল এনার্জি কনভার্সন, অর্থাৎ সমুদ্রের জলের যে বিভিন্ন গভীরতায় যে বিভিন্ন তাপমাত্রা, সেইটাকে কাজে লাগিয়ে যখন এনার্জি তৈরি করা হয়, সেটাকে আমরা বলে থাকি ওটেক। তাহলে ওটেক হচ্ছে একটা অপ্রচলিত শক্তির উৎস বা এটা একটা আনকনভেনশনাল এনার্জি সোর্স। তাহলে তাহলে বুঝতেই পারছো কি হবে অ্যান্সার? অ্যান্সার হবে এ, ইট ইজ এ সোর্স অফ আনকনভেনশনাল এনার্জি। নেক্সট চলে যাই, সেটা হচ্ছে 3 নম্বর কোশ্চেন। যেমন এক্সট্রাকশন অফ মিনারেল এন্ড মেটাল ফ্রম দ্য আর্থ ইজ। অপশনগুলো দেখো, এগ্রিকালচার, ট্রান্সপোর্টেশন, মাইনিং, সাস্টেনেবল ডেভেলপমেন্ট। মিনারেল এন্ড মেটাল যখন আমরা আর্থ থেকে বার করি, তখন কি প্রসিডিওর করি, সেইটাকেই বলা হচ্ছে কোনটা তোমার এই অপশনের মধ্যে? এটা হচ্ছে মাইনিং হবে। ঠিক আছে, মাইনিং এর মাধ্যমে আমরা মিনারেল, মেটাল ইত্যাদি আমরা এক্সট্রাক্ট করে থাকি। তাহলে অপশন সি, মাইনিং। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ রেসপন্সিবল ফর ডেজার্টিফিকেশন। ডেজার্টিফিকেশন মানে তোমরা জানো আশা করি, মরুভূমিকরণ যাকে বলি আমরা বাংলায়। অর্থাৎ একটা জায়গা যেটা যেখানে আগে হয়তো গাছপালা, মানুষজন, পশু পাখি সবই ছিল, কিন্তু কোন বিভিন্ন কারণে যদি জায়গাটা এমন একটা ফাঁকা রুক্ষ জায়গায় পরিণত হয়, যেখানে জলের অভাব, বৃষ্টি হয় না, গাছপালা নেই, হ্যাঁ, চারিদিকে শুকনো, এরকম যদি একটা শুষ্ক আবহাওয়া, এরকম একটা জায়গায় পরিণত হয়েছে, তখন আমরা বলবো যে এখানে কি হয়েছে না, মরুভূমিকরণ হয়েছে। তো এই মরুভূমিকরণের এখানে দেখো কারণগুলো বলা রয়েছে, যেমন ডিফরেস্টেশন, মাইনিং, ওভারগ্রেজিং, আর অপশন ডি বলা হচ্ছে অল অফ দ্য অ্যাবভ। তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে কি? অপশন ডি, অল অফ দ্য অ্যাবভ। অর্থাৎ ডিফরেস্টেশন মানে গাছ কাটা, মাইনিং মানে জানো তোমরা যে খনিজ পদার্থ বার করার বা এক্সট্রাক্ট করার যে পদ্ধতিটাকে মাইনিং বলা হয়, ওভারগ্রেজিং মানে অত্যাধিক পরিমাণে পশুচারণ করা, এই সবগুলোই কিন্তু ডেজার্টিফিকেশনের কারণ। কাজেই অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ অল অফ দ্য অ্যাবভ। নেক্সট দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ নন রিনিউয়েবল রিসোর্স। কি কি আছে? উইন্ড, ওয়াটার, ভেজিটেশন, কোল অ্যান্ড মিনারেল। তাহলে আমাদের এখানে কি জানতে চাওয়া হয়েছে যে এর মধ্যে কোনটা নন রিনিউয়েবল রিসোর্স বা অনবীকরণযোগ্য সম্পদ কোনটা? তাহলে এখানে আমরা দেখো উইন্ড, ওয়াটার, ভেজিটেশন এই সবগুলোই কিন্তু রিনিউয়েবল, অর্থাৎ আমরা ফিরে পেতে পারি, ব্যবহার করলেও আবার ফিরে পেতে পারি। কিন্তু কোল অ্যান্ড মিনারেল যেগুলো হচ্ছে, আমরা জানি ফসিল ফুয়েল বলা হয় এগুলোকে, যেমন মিনারেলসটা নয়, কোলটাকে বলা হচ্ছে ফসিল ফুয়েল। মিনারেলও আমরা যদি
ব্যবহার করি এটা কিন্তু একসময় শেষ হয়ে যাবে, ঠিক আছে, কারণ এটা তৈরি হওয়ার মাত্রাটা খুবই কম, তাই জন্য এগুলোকে আমরা নন রিনিউয়েবল রিসোর্স বলি। কাজে এখানে অপশন ডি হবে রাইট অ্যান্সার, কোল অ্যান্ড মিনারেল। নেক্সট দেখো, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইনডোর এয়ার পলিউটেন্ট ইজ, আমাদের বাড়িঘরের মধ্যে যে ধরনের এয়ার পলিউশন, কোন কোন জিনিসটা দিয়ে বা কোন দূষক পদার্থটা আমাদের বাড়িঘরের মানে ইনডোর এয়ার পলিউটেন্ট হিসেবে আমরা বেশি বলে মনে করি, সেটা হচ্ছে র্যাডন গ্যাস। মনে রাখবে, ইনডোর এয়ার পলিউটেন্ট, সব থেকে গুরুত্বপূর্ণ ইনডোর এয়ার পলিউটেন্ট হচ্ছে র্যাডন গ্যাস। নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কারেক্ট। এখানে আমরা দেখছি এবিসি তিনটেতে তিনটে কম্বিনেশন দেওয়া আছে, এই কম্বিনেশনগুলোর মধ্যে কোনটা কারেক্ট নয় সেটা আমাদের খুঁজে বার করতে হবে। তাহলে ফার্স্ট দেখো রয়েছে টাইডাল এনার্জি, ইট ডিপেন্ডস অন দ্য হার্নেসিং অফ রাইজ অ্যান্ড ফল অফ সি লেভেল। টাইডাল এনার্জি মানে কি, জোয়ার ভাটার শক্তি। জোয়ার ভাটার শক্তি কিসের উপর নির্ভর করে, রাইজ অ্যান্ড ফল অফ সি লেভেল, মানে জলের জলের লেভেলটা যে ওঠা পড়া, যেমন জোয়ার হলে জল বেশি চলে আসছে, জলের লেভেলটা বেড়ে যায়, আবার ভাটার সময় কি হয়, জল কমে যায়, জলের লেভেলটা নিচে নেমে যায়, তার উপর নির্ভর করে টাইডাল এনার্জি হয়। তাহলে এটা সঠিক রয়েছে। নেক্সট হচ্ছে হাইড্রো ইলেকট্রিক এনার্জি, ওয়াটার ইজ রেসপন্সিবল ফর দিস এনার্জি, এটাও সঠিক। তাহলে অপশন বিটাও ঠিক কথাই লেখা আছে, এটা ভুল নেই কিছু। এবং অপশন সি হচ্ছে উইন্ড এনার্জি, ইট ইজ ইউজফুল ইন রিমোট এয়ারি এরিয়াস। তাহলে উইন্ড এনার্জি কোথায় পাবো, যেখানে রিমোট এরিয়া এবং যেখানে প্রচুর হাওয়া থাকে এরকম জায়গায় কিন্তু উইন্ড এনার্জি পাওয়া যায়। তাহলে এই তিনটেই যেহেতু সঠিক আছে, তার মানে আমাদের জানতে চাওয়া হচ্ছে এখানে যে কোনটা কারেক্ট নয়, কিন্তু আমরা দেখছি তিনটেই কারেক্ট। তাহলে আমাদের এই অ্যান্সার হবে অপশন ডি, নান অফ দ্য অ্যাবভ, অর্থাৎ উপরের সবগুলোই কোনোটাই নয়, কারণ সবগুলোই সঠিক আছে, আর আমাকে বার করতে বলা হয়েছে কোনটা ঠিক নেই। কাজেই সবগুলো যেহেতু সঠিক আছে, তাহলে আমার অ্যান্সার হবে ডি, নান অফ দ্য অ্যাবভ। নেক্সট দেখো, ইনক্রিজিং ফার্টিলিটি অফ সয়েল অ্যান্ড প্রোটেক্টিং ইট ফ্রম ইরোশন ইজ কল্ড। তাহলে জমির ফার্টিলিটি বা উর্বরা শক্তি বাড়ানো এবং জমিটাকে বা মাটিটাকে ক্ষয় থেকে রক্ষা করা, এটাকে আমরা কি বলতে পারি। এ হচ্ছে দেখো অপশন এ ডেজার্টিফিকেশন, বি ডিপোজিশন, সি সয়েল কনজারভেশন, ডি সয়েল পলিউশন। তাহলে এখানে কি হবে, অপশন সি সয়েল কনজারভেশন, অর্থাৎ সয়েলের কনজারভেশন করা বা মাটিকে রক্ষা করা, সেটাই কিন্তু এই এই ইনক্রিজিং আমরা যদি করি তাহলে কি দেখা যাবে যে তার মাটির উর্বরা শক্তিও বৃদ্ধি পাচ্ছে এবং মাটির ক্ষয় কমছে। তাহলে এই পদ্ধতিটাকে আমরা কি বলবো, সয়েল কনজারভেশন। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে সি, সয়েল কনজারভেশন। তারপরে দেখো 9 কোশ্চেনে কি বলা হয়েছে, দ্য ইনস্ট্রুমেন্ট দ্যাট কনভার্ট সোলার এনার্জি ইন্টু ইলেকট্রিক্যাল এনার্জি বাই সোলার সেল ইজ। চারটা অপশন আছে, ফটোভোল্টাইক, এসি জেনারেটর, ডিসি জেনারেটর, নান অফ দ্য অ্যাবভ। তাহলে এখানে কি বলা হচ্ছে যে সোলার এনার্জিটা ইলেকট্রিক্যাল এনার্জিতে যে ট্রান্সফার হয়, আমরা জানি সোলার এনার্জি ব্যবহার করে আমাদের বাড়ি ঘরে আলো জ্বলতে পারে বা অনেক জায়গায় ইউজও হয়, এটাকে ইলেকট্রিক এনার্জি হিসেবে ইউজ করা যেতে পারে। তা কোন ইনস্ট্রুমেন্ট দিয়ে এই ঘটনাটা করা যায়, যে যেখানে সোলার এনার্জিটা, সূর্যের আলোর শক্তিটা বিদ্যুৎ শক্তিতে পরিণত হয়, তো সেটা অপশন এ, এটাকে বলা হয় ফটোভোল্টাইক, ফটোভোল্টাইক। নাম্বার 10 দেখো, ন্যাশনাল পার্ক ইজ ওয়ান কাইন্ড অফ এক্স সিটু কনজারভেশন, ইন সিটু কনজারভেশন, বটানিক্যাল গার্ডেন, নান অফ দ্য অ্যাবভ। তোমরা তো বায়োডাইভার্সিটি কনজারভেশন পড়েছো এবং সেখানে আশা করি তোমাদের মনে আছে যে এক্স সিটু কনজারভেশন গুলো যেটা, ওটাকে বলবো যখন প্রাণী বা উদ্ভিদকে তার নিজের বাসস্থানের বাইরে নিয়ে গিয়ে সংরক্ষণ করা হয়। আর ইনসিটু কনজারভেশন কখন বলবো, যখন প্রাণী বা উদ্ভিদকে তাদের নিজের জায়গাতেই সংরক্ষণ করা হয়। তাহলে ন্যাশনাল পার্ক কোন ধরনের, ন্যাশনাল পার্ক কিন্তু একটা ইনসিটু কনজারভেশন, অর্থাৎ সেখানে উদ্ভিদ এবং প্রাণীকে তার নিজের জায়গাতেই তাকে সংরক্ষণ করা হয়। তাহলে ন্যাশনাল পার্ক ইজ কি হবে, অ্যান্সার হবে ইনসিটু কনজারভেশন। নেক্সট 11 নম্বর দেখো, ম্যাক্সিমাম ইউজ অফ ফ্রেশ ওয়াটার ইজ ইন। তাহলে সব থেকে বেশি ফ্রেশ ওয়াটার বা মিষ্টি জলের ব্যবহার কোথায় আছে, অপশনগুলো এগ্রিকালচার, ডোমেস্টিক ইউজ, ইন্ডাস্ট্রি, পিসিকালচার। এগ্রিকালচার, ডোমেস্টিক ইউজ, ইন্ডাস্ট্রি আর পিসিকালচার। পিসিকালচার মানে কি, মাছ চাষ করা।
তাহলে এখানে রাইট অ্যান্সার কোনটা? রাইট অ্যান্সার হচ্ছে এগ্রিকালচার। আমাদের কৃষি ক্ষেত্রে কিন্তু মিষ্টি জলের ব্যবহার বা ফ্রেশ ওয়াটারের ব্যবহার সব থেকে বেশি কোথায় আছে? এগ্রিকালচারে আছে। নেক্সট দেখো, মোর দ্যান 70% অফ ওয়ার্ল্ডস ফ্রেশ ওয়াটার ইজ কন্টেন্ড ইন। পৃথিবীর 70%-এর বেশি ফ্রেশ ওয়াটার কোথায় আছে? ঠিক আছে, পৃথিবীতে আমরা জানি ম্যাক্সিমাম জল, কিন্তু এই যে বেশিরভাগ জলটা, সেই জলটা কি আছে? লবণাক্ত জল। 97% সমুদ্রের জল আছে, বাদ বাকি 3% হচ্ছে আছে তোমার মিষ্টি জল। তাহলে এই যে 3% টোটাল যে আমাদের এত যে ফ্রেশ ওয়াটারটা রয়েছে, তার 70% কোথায় আছে? তাহলে তার 70% ওয়াটার কোথায় আছে? সব থেকে বেশি জলটা, মিষ্টি জলটা কোথায় আছে? এটা হচ্ছে গ্লেসিয়ার্স অ্যান্ড পোলার আইস ক্যাপস। কারণ আমরা জানি যে উত্তর দক্ষিণ মেরু, আর্কটিক এবং আন্টার্কটিকা সম্পূর্ণভাবে বরফে ঢাকা, এবং এগুলোকে আমরা কি বলি? পোলার আইস ক্যাপ। পোলার আইস ক্যাপ। আর আমরা গ্লেসিয়ার্স বা হিমবাহ দেখতে পাই, আমরা উত্তর মেরু, দক্ষিণ মেরু বা অথবা আমরা পাহাড়ে দেখতে পাই গ্লেসিয়ার্স বা হিমবাহ। তো এইগুলোতে কিন্তু পৃথিবীর 70% মিষ্টি যে জল, সেটা কিন্তু এই বরফের মধ্যে রয়েছে। তাহলে অ্যান্সার কি হবে? বি হবে, গ্লেসিয়ার্স অ্যান্ড পোলার আইস ক্যাপস। নেক্সট দেখো, দ্য ফুল ফর্ম অফ WHO ইজ। এটা তো তোমরা সবাই জানবে। অপশন এ ইজ দ্য কারেক্ট, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তাহলে হু এর ফুল ফর্ম কি? হু এর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং অ্যাক্টস অ্যাজ মেন সোর্স অফ গ্রাউন্ড ওয়াটার। গ্রাউন্ড ওয়াটারটা যে রিচার্জ হবে, সেটা কি দিয়ে হবে? অর্থাৎ গ্রাউন্ড ওয়াটার তো আমরা জানি মাটির নিচে জল আছে, ভূগর্ভস্থ জল যাকে বলি, জল তো আছে। এই জলটা সোর্সটা কোথায়? এই জলটা আবার যে ভরে যাচ্ছে কিভাবে? আমরা তো তুলছি, কিন্তু জলটা যে আবার জলটা ভরছে, সেই ভরার উৎসটা কোথায়? তাহলে অপশনগুলো কি কি আছে? রেন, রিভার, ওশান, ক্যানাল। তাহলে এখানে দেখো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে রেন। বৃষ্টির জল থেকেই কিন্তু কি দেখা যায়? যে এই গ্রাউন্ড ওয়াটারটা কিন্তু ভরে যায়, আবার ভরে যায়, আবার আমরা তুলি, আবার ভরে যায়। তো এই যে রেনটা হচ্ছে মেন সোর্স অফ গ্রাউন্ড ওয়াটার। আচ্ছা, নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মেন কনস্টিটিউয়েন্ট অফ বায়োগ্যাস। বায়োগ্যাসের মেন কম্পোনেন্টটা কোনটা? বায়োগ্যাস তো কতগুলি মানে এর মধ্যে অনেক কতগুলি কম্পোনেন্ট আছে এর মধ্যে, কিন্তু তার মধ্যে মেন যেটা বায়োগ্যাস, সেটা কোনটা? সেটা হচ্ছে মিথেন। বায়োগ্যাসের মূল কম্পোনেন্ট কি? মিথেন। তাহলে মনে রাখবে অপশন বি এখানে হচ্ছে মিথেন অ্যান্সারটা। এরপরে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এনভায়রনমেন্টাল এনজিও ইন ইন্ডিয়া। নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, এগুলো জানো তোমরা এনজিওর কথা। তো এনভায়রনমেন্টাল যে এনজিও আছে পৃথিবীতেও আছে, ভারতবর্ষে অনেক আছে। তো কোনটা এখানে এই যে নামগুলো দেওয়া আছে, এর মধ্যে কোনটা ভারতবর্ষের এনজিও, এনভায়রনমেন্টাল এনজিও? তাহলে অপশন এ দেখো, ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, আইপিসিসি। বি তে রয়েছে ওয়ার্ল্ড নেচার অর্গানাইজেশন। সি তে রয়েছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস, IUCN। আরেকটা হচ্ছে সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট। তোমরা যদি ফার্স্ট যেটা আমরা মাল্টিডিসিপ্লিনারি নেচার অফ এনভায়রনমেন্টাল স্টাডিজ যখন আমরা পড়ছিলাম, তখন আমরা দেখেছিলাম যে অনেকগুলি সংস্থা বা অর্গানাইজেশনের নাম আমরা পড়েছিলাম। তেমনি ভারতবর্ষে একটা বিখ্যাত এনভায়রনমেন্টাল এনজিও রয়েছে, যেটা হচ্ছে কি সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট, যাকে আমরা CSE বলি। তাহলে এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। উপরের গুলি কোনোটাই সঠিক না, তাহলে নিচেরটাই হচ্ছে, ডিটা হচ্ছে সঠিক, সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট। এক্ষেত্রে একটা কথা মনে রাখবে, এরা তো বিভিন্ন এনভায়রনমেন্ট রিলেটেড প্রচুর কাজ তো এনারা করেনি, তার সঙ্গে একটা মানে একটা ম্যাগাজিনও এখান থেকে বেরোয়, তো সেটাও একটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস এখান থেকে আসছে, সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট। নেক্সট হচ্ছে কি, অ্যাবায়োটিক এনভায়রনমেন্ট ডাজ নট ইনক্লুড। 17 নম্বর কোশ্চেন, অ্যাবায়োটিক এনভায়রনমেন্ট ডাজ নট ইনক্লুড। তাহলে অপশন কি? এয়ার, ওয়াটার, সয়েল, প্ল্যান্ট। তাহলে অ্যাবায়োটিক যে এনভায়রনমেন্ট, তার মধ্যে কোনটা এর মধ্যে রয়েছে যেটা ধরো অ্যাবায়োটিক এনভায়রনমেন্টের মধ্যে পড়ছে না, ডাজ নট ইনক্লুড? ঠিক আছে, তাহলে এয়ার হচ্ছে একটা অ্যাবায়োটিক
কম্পোনেন্ট, ওয়াটার হচ্ছে একটা অ্যাবায়োটিক কম্পোনেন্ট, সয়েল হচ্ছে একটা অ্যাবায়োটিক কম্পোনেন্ট, মানে সম্পূর্ণ অজৈব, এর মধ্যে কোনো সময় প্রাণ নেই। আর আরেকটা হচ্ছে প্ল্যান্টস। প্ল্যান্টস তো আমরা জানি কখনোই অ্যাবায়োটিক হবে না, এটা হবে বায়োটিক। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে প্লান্ট। প্লান্টটা কখনো অ্যাবায়োটিকের মধ্যে যাবে না, কাজে এখানে অ্যান্সার হচ্ছে প্লান্ট। নেক্সট দেখো, হাইড্রোস্ফিয়ার ইনক্লুডস, হাইড্রোস্ফিয়ারে কি থাকে? অ্যানিমাল, সয়েল, প্ল্যান্ট, ওয়াটার বডিজ। তাহলে হাইড্রোস্ফিয়ার আমরা মানি জলমণ্ডল, তাহলে জলমণ্ডলে কি থাকবে? জল থাকবে, তাহলে এটা অপশন ডি, ওয়াটার বডিজ। নেক্সট হচ্ছে কি 19 নম্বর দেখো, গ্লোবাল ওয়ার্মিং ইজ কজড বাই, গ্লোবাল ওয়ার্মিং কি থেকে হয়? সিএফসিস, CH4, NO2, GHGs। তাহলে সিএফসি মানে জানো ক্লোরোফ্লোরোকার্বন, CH4 মিথেন, আর NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড, আর জিএইচজি মানে কি? জিএইচজি বলতে এখানে বোঝানো হচ্ছে গ্রিন হাউস গ্যাসেস। তা আমরা জানি গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের জন্য যে দায়ী গ্যাসগুলোকে আমরা একত্রে বলে থাকি গ্রিন হাউস গ্যাসেস। তার জন্য এখানে রাইট অ্যান্সারটা হবে কি গ্রিন হাউস গ্যাসেস, মনে রাখবে। কিন্তু এখানে যে অন্য গ্যাসগুলোর নাম দেওয়া আছে এগুলো কিন্তু গ্রিন হাউস গ্যাসই, কিন্তু আমাকে যেহেতু কোশ্চেনে গ্রিন হাউস গ্যাস আলাদা করে বলাই আছে, কাজে আমার অ্যান্সার হবে গ্রিন হাউস গ্যাসেস বা জিএইচজিস। এবারে দেখো নাম্বার 20, উই সেলিব্রেট 5th জুন অ্যাজ, তো তোমরা সবাই জানো যে বিশ্ব পরিবেশ দিবস কবে? 5th জুন, যাকে আমরা বলছি ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। তাহলে অপশন এ, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে কবে হয়? 5th জুন আমরা সেলিব্রেট করে থাকি। নেক্সট দেখো, হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়া? ভারতবর্ষে যে সবুজ বিপ্লবের জনক, সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? সেটা হচ্ছে কে হবে জানো? সেটা হলো MS স্বামীনাথন। ঠিক আছে, ভারতবর্ষে গ্রিন রেভলিউশন ইনি এনে দিয়েছিলেন, যাকে বলা হচ্ছে মানে যাকে বলা হচ্ছে যে সবুজ বিপ্লবের জনক, তিনি হচ্ছেন MS স্বামীনাথন। আচ্ছা, এবারে দেখো একটা সিকোয়েন্স দেওয়া আছে এখানে, দ্য সিকোয়েন্স অফ এনার্জি ফ্লো থ্রু এ ফুড চেন ইজ। একটা ফুড চেনকে তোমাদেরকে এখানে জাস্ট আইডেন্টিফাই করতে হবে, আর কিচ্ছু না। ফুড চেন আছে মানেই ফুড চেনের মাধ্যমে আমরা কি দেখবো? এনার্জিও ফ্লো হচ্ছে, তো সেখানেই বলা হচ্ছে সিকোয়েন্স অফ এনার্জি ফ্লো থ্রু এ ফুড চেন। তাহলে এখানে তোমাদের সিম্পল একটা কারেক্ট ফুড চেনকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে কি দেখানো হয়েছে? অপশন এ তে প্রাইমারি কনজিউমার, প্রডিউসার, সেকেন্ডারি কনজিউমার। বি তে প্রডিউসার, সেকেন্ডারি কনজিউমার, প্রাইমারি কনজিউমার। সি তে সেকেন্ডারি কনজিউমার, প্রাইমারি কনজিউমার, প্রডিউসার। আর ডিটা হচ্ছে প্রডিউসার, প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার। তাহলে আমরা সবসময় জানি যে যখন আমরা কোনো ফুড চেন দেখবো তখন সেটা সবসময় শুরু হচ্ছে কি দিয়ে? হচ্ছে দিয়ে প্রডিউসার দিয়ে। তাহলে এখানে যে প্রডিউসার দিয়ে রয়েছে তার মধ্যে অপশন ডিটা কারেক্ট, কারণ প্রডিউসারের পরেই আমরা পাবো প্রাইমারি কনজিউমার। তাহলে এখানে কারেক্ট অপশনটাই দেখো ডি তে রয়েছে প্রডিউসার, তারপর প্রাইমারি কনজিউমার, তারপর হচ্ছে সেকেন্ডারি কনজিউমার। তাহলে সিকোয়েন্স অফ এনার্জি ফ্লোটাও এমনই হবে, প্রডিউসার থেকে প্রাইমারি কনজিউমার, আর প্রাইমারি কনজিউমার থেকে সেকেন্ডারি কনজিউমার, এইভাবে চলবে। নেক্সট হচ্ছে দেখো ইউএনইপি স্ট্যান্ডস ফর, ইউএনইপির ফুল ফর্মটা আমাদেরকে জানতে হবে, এটা হবে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। তাহলে অপশন সি, অপশন সি তে দেখো লেখা আছে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। হলো। এরপরে 24 নম্বরে চলে আসি, ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম ইজ অ্যাফিলিয়েটেড উইথ। ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার বলে একটা প্রোগ্রাম আছে, আমরা কোথায় পড়েছি বলো? পড়েছি আমরা বায়োডাইভার্সিটি কনজারভেশনের ক্ষেত্রে। ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার যে প্রোগ্রাম, যাকে আমরা সংক্ষেপে MABও বলে থাকি, সেটা কারা এটা ইন্ট্রোডিউস করেছিল সেটাই এখানে জানতে চাওয়া হচ্ছে। কতগুলো অর্গানাইজেশনের নাম আমরা দেখতে পাচ্ছি, ইউনেস্কো, IUCN, WWF, ICMOD, এগুলো তাহলে কোনটা হবে? তাহলে ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম যেটা, সেটা কিন্তু ইউনেস্কো। ঠিক আছে, মনে রাখবে এটা হচ্ছে একটা ইউনেস্কো প্রোগ্রাম। নেক্সট হচ্ছে ম্যানগ্রোভস আর ফাউন্ড ইন। ম্যানগ্রোভ একটা বিশেষ ধরনের অরণ্য, যেটা হচ্ছে সমুদ্র উপকূল অঞ্চলে পাওয়া যায়। তাহলে ম্যানগ্রোভটা কোথায় পাওয়া যায়? এখানে অপশনগুলো দেখো, কোস্টাল এরিয়া, পন্ডস অ্যান্ড লেকস, ফরেস্ট ইন অ্যারিড এরিয়াস, অর্চার্ডস, ইন ফ্লাড প্লেন্স। তাহলে এখানে আমি যেটা আগেও বললাম যে ম্যানগ্রোভটা কোথায় পাওয়া যায়? উপকূলীয় অঞ্চলে বা কোস্টাল এরিয়াতে আমরা পেয়ে থাকি।
ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে অপশন এ, কোস্টাল এরিয়াস। নেক্সট 26-এ চলে আসি, গ্রেজিং ফুড চেন স্টার্টস ফ্রম। গ্রেজিং ফুড চেন মানে পশুচারণের যে ফুড চেন বা খাদ্য শৃঙ্খল, সেটা কি থেকে স্টার্ট হয়? প্রডিউসার, ডিকম্পোজার, ম্যাক্রো কনজিউমার্স, নান অফ দ্য অ্যাবভ। তাহলে গ্রেজিং ফুড চেন যেটা বলি, সাধারণত আমরা যে ফুড চেনটা আমরা দেখতে পাই সেটা প্রডিউসার দিয়েই শুরু হয়। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে কি, অপশন এ, প্রডিউসার। খুব কম ক্ষেত্রে হচ্ছে প্রডিউসার দিয়ে শুরু হয় না ফুড চেনটা, ঠিক আছে। সেক্ষেত্রে পচা গলা মৃতদেহ থেকে শুরু হয়, যাকে আমরা ডেট্রিটাস বলি, এবং সেই ধরনের ফুড চেনকে আমরা বলি ডেট্রিটাস ফুড চেন। কিন্তু নর্মালি আমরা যা ফুড চেনটা দেখতে পাই সেখানে সবসময় ফুড চেনটা কোথা দিয়ে স্টার্ট হয়, গ্রেজিং ফুড চেনটা মনে রাখবে সবসময় প্রডিউসার দিয়েই স্টার্ট হয়। নেক্সট কোশ্চেনে আসি, in ecosystem pyramid of number is, পিরামিড অফ নাম্বার। তাহলে আমাদের ইকোসিস্টেম যখন আমরা পড়েছি আমরা দেখেছি যে পিরামিড অফ নাম্বার, পিরামিড অফ এনার্জি এন্ড পিরামিড অফ বায়োমাস আছে। এক্ষেত্রে পিরামিড অফ নাম্বারের কথা বলা হচ্ছে যে না, পিরামিড অফ নাম্বারটা আপরাইট, আপসাইড ডাউন, বোথ আপরাইট এন্ড আপসাইড ডাউন, নান অফ দ্য অ্যাবভ। তাহলে পিরামিড অফ নাম্বার যেটা, সেটা কিন্তু সোজাও হতে পারে, উল্টাও হতে পারে, অর্থাৎ এটা আপরাইটও হতে পারে, আপসাইড ডাউনও হতে পারে। আবার পিরামিড অফ বায়োমাসের ক্ষেত্রেও তাই, ওটা কখনো সোজা হতে পারে, কখনো উল্টা হতে পারে, ঠিক আছে। কিন্তু এনার্জি ফ্লোর যে পিরামিডটা থাকবে সেটা সবসময় সোজা হবে। কিন্তু এখানে আমাদের কি বলা হচ্ছে, কোন ধরনের পিরামিডের কথা, পিরামিড অফ নাম্বারস। তাহলে পিরামিড অফ নাম্বারস বোথ হবে, বোথ আপরাইট এন্ড আপসাইড ডাউন, অর্থাৎ উপরেও উঠতে পারে, উপরেও মানে সোজা থাকতে পারে পিরামিডটা, আবার উল্টেও থাকতে পারে। তাহলে এইটা হচ্ছে অপশন সি, both upright and upside down. Next দেখো, সাইটস ইজ অ্যান ইন্টারন্যাশনাল ট্রিটি অন সাইটস। এটাও আমরা পড়েছি কোথায়, বায়োডাইভার্সিটি কনজারভেশনে। সাইটস হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ট্রিটি। এটা কিসের জন্য হয়েছিল? নাম্বার ওয়ানে দেখো, এ তে রয়েছে এয়ার পলিউশন, বি তে ওয়াটার পলিউশন, সি তে কনজারভেশন অফ এন্ডেঞ্জার্ড প্ল্যান্টস এন্ড অ্যানিমালস, ডি হচ্ছে নান অফ দ্য অ্যাবভ। তাহলে সাইটসটা আমি শুরুতেই বলেছি, এটা হচ্ছে একটা বায়োডাইভার্সিটি কনজারভেশনের জন্যই এই ধরনের একটা ইন্টারন্যাশনাল ট্রিটি করা হয়েছে। তাহলে এটা হবে অপশন সি, কনজারভেশন অফ এন্ডেঞ্জার্ড প্ল্যান্টস এন্ড অ্যানিমালস। নেক্সট হচ্ছে 29 নাম্বার কোশ্চেন। দেখো, ইন ইকোলজিক্যাল সাকসেশন দ্য ডেভেলপমেন্ট অফ এ বেয়ার এরিয়া উইদাউট এনি লাইফ ফর্ম ইজ কল্ড একেসিস, নুডেশন, রিঅ্যাকশন, সিরি। তাহলে ইকোলজিক্যাল সাকসেশনে আমরা দেখেছি যখন একটা বেয়ার এরিয়া বা একটা ফাঁকা এরিয়া প্রথমে তৈরি হয়, সেই পদ্ধতিটা, সেইটাকে আমরা বলি নুডেশন। তাহলে 29-এর অ্যান্সারটা হবে নুডেশন। নেক্সট দেখো, রেড বুক ডাটা কন্টেন্টস, এটাও সম্পূর্ণ বায়োডাইভার্সিটি থেকেই আসছে কোশ্চেনটা, বুঝতে পারছো। রেড বুক ডাটা কি আছে তার মধ্যে? অপশন এ কি বলা হচ্ছে, লিস্ট অফ থ্রেটেন্ড অ্যান্ড এন্ডেঞ্জার্ড প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস অফ দ্য ওয়ার্ল্ড, লিস্ট অফ এক্সোটিক স্পিসিস অফ দ্য ওয়ার্ল্ড, সি হচ্ছে লিস্ট অফ হার্মফুল প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস অফ দ্য ওয়ার্ল্ড, আর ডি হচ্ছে অল অফ দ্য অ্যাবভ। তাহলে এখানে রেড ডেটা বুক কি হবে, রেড ডেটা বুকে বলতে হবে যে কি থাকবে এর মধ্যে। এটা অপশন এ দেখো, লিস্ট অফ থ্রেটেন্ড অ্যান্ড এন্ডেঞ্জার্ড প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস অফ দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, এখানে বিলুপ্ত হয়ে যাচ্ছে বা বিপদগ্রস্ত যে সমস্ত প্রাণী এবং উদ্ভিদ আছে তাদের একটা লিস্ট এই রেড ডেটা বুকে থাকছে। তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে এক্সাম্পল অফ এন আর্টিফিশিয়াল ইকোসিস্টেম। কি কি বলা আছে, ইকোসিস্টেম অফ এ পন্ড, ইকোসিস্টেম অফ এ ফরেস্ট, ইকোসিস্টেম অফ গ্রাসল্যান্ড, নান অফ দ্য অ্যাবভ। তাহলে আমাকে একটা আর্টিফিশিয়াল ইকোসিস্টেমের কথা ভাবতে হবে। আর্টিফিশিয়াল ইকোসিস্টেম আমরা জানি যেটা পুরোপুরি মানুষ দ্বারা নিয়ন্ত্রিত। তো এখানে যেগুলো অপশন আছে দেখো, পন্ড, ফরেস্ট, গ্রাসল্যান্ড, এগুলো কোনোটাই ম্যানমেড না, কাজেই এই তিনটের কোনোটাই হচ্ছে না। এবং তার ফলে এখানে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে নান অফ দ্য অ্যাবভ। এক্ষেত্রে একটু বলে রাখি যে আর্টিফিশিয়াল ইকোসিস্টেম আমাদের কিন্তু যদি কোশ্চেন আসতো যে কি আছে আর্টিফিশিয়াল ইকোসিস্টেম, কৃষি ক্ষেত্র বা এগ্রিকালচারাল ল্যান্ড হচ্ছে একটা আর্টিফিশিয়াল ইকোসিস্টেমের এক্সাম্পল। ঠিক আছে, আমাদের অ্যাকোয়ারিয়াম হচ্ছে একটা আর্টিফিশিয়াল ইকোসিস্টেমের একটা উদাহরণ। তাহলে এক্ষেত্রে আমার অ্যান্সার কি হবে, নান অফ দ্য অ্যাবভ, অর্থাৎ উপরে কোনোটাই
সঠিক নয়। নেক্সট হচ্ছে হোয়াট ইজ মেগা ডাইভার্সিটি কান্ট্রি। মেগা ডাইভার্সিটি কান্ট্রি কোনগুলো? যেগুলো কান্ট্রিজ ওয়ার ইন দ্য নাম্বার অ্যান্ড এরিয়া অফ বায়োডাইভার্সিটি হটস্পটস আর কম্পারেটিভলি হাই। বি বলা হচ্ছে কি কান্ট্রিজ হুইচ হ্যাভ মোর নাম্বার অফ এক্সোটিক স্পিসিস। সি কান্ট্রিজ হুইচ হ্যাভ মোর নাম্বার অফ ন্যাশনাল পার্কস, অ্যান্ড ডি হচ্ছে নান অফ দ্য অ্যাবভ। তাহলে মেগা ডাইভার্সিটি কান্ট্রি বলতে আমরা কি বুঝি? এটা হবে অপশন এ, countries wherein the number and area of biodiversity hotspot are comparatively high. তাহলে মেগা ডাইভার্সিটি কান্ট্রি আমরা সেগুলোই বলবো যেখানে আমরা দেখব যে নাম্বার অ্যান্ড এরিয়া অফ বায়োডাইভার্সিটি হটস্পট বেশি। তাহলে বায়োডাইভার্সিটি হটস্পট তো আমরা জানি পৃথিবীতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে। তাহলে যে সমস্ত দেশে আমরা দেখতে পাই যে অনেকগুলি হটস্পট রয়েছে, বায়োডাইভার্সিটি হটস্পট রয়েছে, এবং সেখানের এরিয়া এবং মানে বায়োডাইভার্সিটি হটস্পট এই দুটোই কিন্তু বেশি, তখন আমরা তাকে বলবো মেগা ডাইভার্সিটি কান্ট্রি। তাহলে এক্ষেত্রে 32 এর রাইট অ্যান্সার হচ্ছে এ। নেক্সট 33 কোশ্চেন নাম্বার দেখো, ফাঞ্জাই বিলং টু দ্য ক্যাটেগরি অফ কনজিউমার, ডিকম্পোজার, প্রডিউসার, অ্যাবায়োটিক কম্পোনেন্ট। তাহলে ফাঞ্জাইটা কি? এটা এক ধরনের ডিকম্পোজার, ঠিক আছে? এটা হচ্ছে মৃত পচাগলা বস্তুর উপর অনেক সময় ক্রিয়া করে, কাজেই সেখান থেকে খাদ্য সংগ্রহ করে, তাই জন্য এটা ফাঙ্গি হচ্ছে একটা, বা ছত্রাক যাকে বলে, সেটা হচ্ছে একটা ডিকম্পোজার। নেক্সট আমরা পড়বো যেটা, সেটা হচ্ছে দ্য ফেমাস দ্য লিমিটস টু গ্রোথ ওয়াজ রিটেন বাই। ঠিক আছে, লিমিটস টু গ্রোথ এই বইটা কে লিখেছেন? তো এক্ষেত্রে এটা হবে মিডোজ এটল। মিডোজ এটল, এটা হচ্ছে অপশন বি, মিডোজ এটল। আচ্ছা, মনে রেখো। নেক্সট হচ্ছে বায়োডাইভার্সিটি সম্বন্ধে কিছু বলা হচ্ছে। দেখো, অপশন এ তে বলা হচ্ছে ইনক্রিজেস, বায়োডাইভার্সিটি ইনক্রিজেস টুয়ার্ডস ইকুয়েটার। বায়োডাইভার্সিটি বি তে ডিক্রিজেস টুয়ার্ডস ইকুয়েটার। অপশন সি বলছে রিমেন সেম থ্রু আউট দ্য প্ল্যানেট, আর ডি হচ্ছে হ্যাজ নো এফেক্ট অন দ্য চেঞ্জ অন ইন ল্যাটিটিউড। তাহলে বায়োডাইভার্সিটি সম্বন্ধে কোনটা এখানে ঠিক কথা? সেটা হচ্ছে যে প্রথমটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার, অর্থাৎ ইনক্রিজেস টুয়ার্ডস ইকুয়েটার। অর্থাৎ আমরা যত সাউথ পোল বা নর্থ পোল থেকে যত আমরা মানে নিরক্ষরেখা বা ইকুয়েটারের দিকে আসব, ততই কিন্তু আমরা দেখব জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি বাড়ছে। ঠিক আছে, তাহলে ইনক্রিজেস টুয়ার্ডস ইকুয়েটার, তুমি যত ইকুয়েটারের দিকে আসবে, যত পৃথিবীর মাঝের দিকে আসবে, তত দেখতে পাবো আমরা বায়োডাইভার্সিটি। আর যত আমরা এই মাঝের দিক থেকে দূরে চলে যাব, অর্থাৎ উত্তর এবং দক্ষিণ দিকে চলে যাব, তখন কিন্তু আমরা দেখতে পাবো যে জীববৈচিত্র্যের কিন্তু পরিমাণ আস্তে আস্তে কমে যাচ্ছে। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে কি এ, ইনক্রিজেস টুয়ার্ডস ইকুয়েটার। নেক্সট দেখো 36, ন্যাশনাল পার্ক ইজ পার্ক অ্যাসোসিয়েটেড উইথ রাইনোসেরাস ইজ। অর্থাৎ কোন কোন ন্যাশনাল পার্কে আমরা রাইনোসেরাস দেখতে পাই? যেমন এতে বলছে কাজিরাঙা, বি রণথম্বোর, সি করবেট, ডি ভ্যালি অফ ফ্লাওয়ার্স। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে রাইনোসেরাস তো আমরা জানি বিখ্যাত কাজিরাঙায়, তাহলে এটা হবে ন্যাশনাল পার্ক অ্যাসোসিয়েটেড উইথ রাইনোসেরাস ইজ কাজিরাঙা। তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, কাজিরাঙা। Next দেখো, the term environment is derived from an old French word enviro. Enviro means, তাহলে এটা হচ্ছে কি environment কথাটা ফ্রেঞ্চ ওয়ার্ড থেকে এসেছে, এনভায়রো থেকে। এবার এনভায়রোর মানে কি? অপশন গুলো হচ্ছে আউটসাইড, সারাউন্ডিংস, ইনসাইড, বায়োটিক কমিউনিটি। তাহলে এখানে অ্যান্সার হবে কি সারাউন্ডিংস। সারাউন্ডিংস, এনভায়রো যেটা ফ্রেঞ্চ ওয়ার্ড থেকে এনভায়রনমেন্ট কথাটা এসেছে, তো এই এনভায়রো কথাটার মিনিং হচ্ছে যে সারাউন্ডিংস, অর্থাৎ আমাদের চারপাশটা। আচ্ছা, তাহলে এখানে হবে কি অপশন বি, 37 এর অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি ডেট্রিটাস ফুড চেইন স্টার্টস ফ্রম। তাহলে আমরা আগে একটা পড়েছি কি, আগে আমরা পড়েছিলাম গ্রেজিং ফুড চেইন, ঠিক তার অপোজিটটা হচ্ছে ডেট্রিটাস ফুড চেইন। তাহলে গ্রেজিং ফুড চেইনটা আমরা কি দেখেছিলাম, প্রডিউসার দিয়ে শুরু হয়, আর ডেট্রিটাস ফুড চেইনটা কি দিয়ে শুরু হবে? এখানে কি বলা হয়েছে দেখো, গ্রিন প্লান্টস, গ্রাস, ডেড অর্গানিক ম্যাটার এবং ফাইটোপ্ল্যাঙ্কটন। তাহলে যেহেতু আমরা জানি ডেট্রিটাস ফুড চেইন বা কর্কর খাদ্য শৃঙ্খল, এটা সবসময় মৃত পচাগলা প্রাণী এবং উদ্ভিদ থেকে হয় বা জৈব পদার্থ থেকে
শুরু হয় তার জন্য এটা হবে ডেড অর্গানিক ম্যাটার। তাহলে 38 এর সিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো 39, impact of population explosion on environment includes global warming, biodiversity destruction, deforestation and all of the above. তাহলে যখন পপুলেশন এক্সপ্লোশন হবে অর্থাৎ পপুলেশন অত্যাধিক পরিমাণে বেড়ে যাচ্ছে তখন কি মানুষের উপর ইম্প্যাক্ট অফ মানে আমাদের পরিবেশের উপর তার প্রভাবটা কি হবে সেটা বলা হচ্ছে যে গ্লোবাল ওয়ার্মিং, বায়োডাইভার্সিটি ডিস্ট্রাকশন, ডিফরেস্টেশন আর অল অফ দ্য অ্যাবভ। তাহলে এখানে এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে এই তিনটেই সঠিক, কারণ গ্লোবাল ওয়ার্মিংও হয় ইম্প্যাক্ট অফ পপুলেশনের এক্সপ্লোশনে, বায়োডাইভার্সিটি ডিস্ট্রাকশন হয় এবং ডিফরেস্টেশনও হয়। তাহলে পপুলেশন এক্সপ্লোশনের এটা হচ্ছে সব খারাপ দিক, সুতরাং এখানে অ্যান্সার হবে 39 এর ডি, all of this. নেক্সট কোশ্চেনে যাই, সেটা হচ্ছে গ্যাস রিলিজ ডিউরিং ফটোসিনথেসিস ইজ মিথেন, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড। তাহলে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষের সময় গাছ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আর বাতাসে ছেড়ে দেয় কি অক্সিজেন। তাহলে the gas released during photosynthesis is correct option হচ্ছে সি, অক্সিজেন। নেক্সট দেখো zoos are example for in situ conservation, in vivo conservation, ex situ conservation এবং ex vivo conservation। তাহলে এটা তো আমরা বুঝতেই পারছি এটা ইন সিটু কনজারভেশন নয়। জু মানে কি, যে একটা প্রাণীকে তার নিজের বাসস্থান থেকে তুলে নিয়ে গিয়ে একটা কেজের মধ্যে দিয়ে বা একটা ছাকার মধ্যে তাকে আবদ্ধ করে রাখা হলো। তাহলে জু যেটা বলি আমরা বা চিড়িয়াখানা, সেটা কখনোই মানে ইন সিটু কনজারভেশন নয়, এটা একটা এক্স সিটু কনজারভেশন। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে সি, এক্স সিটু কনজারভেশন। নেক্সট হচ্ছে which one of these is producer in an ecosystem। তাহলে এর মধ্যে যে কাউ, বেনিয়ান ট্রি, আর্থওয়ার্ম, লিজার্ড দেওয়া হচ্ছে, এর মধ্যে কোনটাকে আমরা প্রডিউসার বলতে পারি। তাহলে এখানে বুঝতেই পারছো বেনিয়ান ট্রি, এখানে ট্রি তো প্রডিউসার তো সবসময় গাছ হয়, তাহলে বেনিয়ান ট্রি এখানে হচ্ছে প্রডিউসার। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে বেনিয়ান ট্রি, 42 এর বিটা। নেক্সট দেখো ওজোন লেয়ার ইজ প্রেজেন্টেড ইন ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, বায়োস্ফিয়ার। এটা তো আমরা সবাই জানি নিশ্চয়ই যে ওজোন লেয়ারটা আমরা স্ট্র্যাটোস্ফিয়ারে দেখতে পাই, কাজেই এখানে কারেক্ট অ্যান্সারটা হবে বি, স্ট্র্যাটোস্ফিয়ার। নেক্সট হচ্ছে এজেন্ডা 21 ইজ রিলেটেড টু। এজেন্ডা 21 এটা কোথা থেকে মানে এটা নেওয়া হয়েছে, এজেন্ডা 21 এলো কোথা থেকে বা ইজ রিলেটেড টু, এটা জানতে চাওয়া হয়েছে কোনটার সঙ্গে সম্পর্কিত। তাহলে কি কি অপশন আছে, গ্রিন হাউস গ্যাসেস, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, বায়োডাইভার্সিটি আর নিউক্লিয়ার পলিউশন। তাহলে এজেন্ডা 21 যেটা হচ্ছে আমরা জানি যে এজেন্ডা 21টা উঠে এসেছিল কোন সময়, এটা হচ্ছে 1992-তে যে একটা আর্ট সামিট হয়েছিল, সেই আর্ট সামিটে কিন্তু এই এজেন্ডা 21 এই নিয়ে আলোচনা হয়েছিল এবং এটা এজেন্ডা 21 এর মধ্যে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে এখানে। নেক্সট আমরা আসবো 45-এ। দেখো দ্য বুক অফ ইন্ডিয়ান বার্ড ওয়াজ রিটেন বাই। বুক অফ ইন্ডিয়ান বার্ডস এই বইটা বা এই গ্রন্থটা কে লিখেছিলেন, সালিম আলী, এবং তিনি একজন বিখ্যাত অর্নিথোলজিস্ট ছিলেন বা পক্ষী তত্ত্ববিদ ছিলেন। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে সালিম আলী, অপশন বি। নেক্সট দ্য বুক সাইলেন্ট স্প্রিং ওয়াজ রিটেন বাই। সাইলেন্ট স্প্রিং বলে একটা বই আছে, জানো তোমরা, খুব বিখ্যাত বই। এই বইয়ের লেখককে নামগুলো দেখো, অরুন্ধতী রায়, হেলেন ক্যালারিকট, র্যাচেল কারসন, ইপি উডাম। তাহলে এখানে অপশন সি হবে র্যাচেল কারসন। নেক্সট আমরা চলে আসছি পরের কোশ্চেনে, হুইচ অফ দ্য ফলোইং ইজ রেসপন্সিবল ফর সয়েল পলিউশন। সয়েল পলিউশনের
কারণটা জিজ্ঞেস করা হচ্ছে এখানে, যেমন ইউজ অফ কাউ ডাং, ইউজ অফ ফ্লাই অ্যাশ, ইউজ অফ কেমিক্যাল ফার্টিলাইজার, এক্সেস ইরিগেশন। তাহলে এই যে বলা হচ্ছে যে রেসপন্সিবল ফর সয়েল পলিউশনের জন্য কারণটার মধ্যে কিন্তু আমাদের এখানে কোনটা আসছে, আমাদের এখানে আসছে ইউজ অফ কেমিক্যাল ফার্টিলাইজার। তাহলে ইউজ অফ কেমিক্যাল ফার্টিলাইজার যেটা বলা হচ্ছে, অর্থাৎ রাসায়নিক সার ব্যবহার করলে কিন্তু সয়েলের যে একটা নিজস্ব একটা ফার্টিলিটি থাকে সেটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। এবং কেমিক্যাল ফার্টিলাইজারের তো আমরা জানি যে বিভিন্ন ধরনের পলিউশন সে করতে পারে। সুতরাং এখানে যে সয়েল পলিউশনের ক্ষেত্রে আমরা বলতে পারি যে অপশন এটা হবে অপশন সি, ইউজ অফ কেমিক্যাল ফার্টিলাইজার। Then the unit of intensity level of noise is meter, candela, newton, decibel. অর্থাৎ কত ইন্টেন্সিটি লেভেল নয়েজের যে থাকে সেই যে সেটা আমরা কিভাবে মাপবো, শব্দ বলবো না, এটাকে নয়েজ বলা হয়, আনওয়ান্টেড সাউন্ড যেটাকে বলি। আর ইন্টেন্সিটি লেভেলটা কি দিয়ে মাপা হয়, এটা আমরা ডেসিবেল দিয়ে মেপে থাকি। তাহলে অপশন ডি হচ্ছে ডেসিবেল। তাহলে এর পরবর্তী দেখো কোশ্চেন আসছে কি, ব্লু বেবি সিনড্রোম ইজ কজড বাই কন্টামিনেশন অফ ওয়াটার ডিউ টু। তাহলে ব্লু বেবি সিনড্রোম এটা একটা অসুখ যেটা জলের একটা দূষণের জন্য হয়ে থাকে, এবং সেটা কি দূষণ, সেটা হচ্ছে নাইট্রেট পলিউশন। তাহলে এখানে অপশন ডি হবে, অপশন ডি হচ্ছে নাইট্রেটস। নেক্সট হচ্ছে মন্ট্রিয়াল প্রোটোকল ইজ অ্যাডপ্টেড টু রিডিউস গ্রিনহাউস গ্যাসেস, ওজোন ডিপ্লেশন, অটোমোবাইল এমিশন, ডিফরেস্টেশন। তাহলে মন্ট্রিয়াল প্রোটোকলটা কেন করা হয়েছিল, এটা ওজোন স্তরে যে ছিদ্র হয়ে যাচ্ছে আমরা জানি, সেইটাকে বন্ধ করার জন্য, সেইটাকে কমানোর জন্য। তাহলে মন্ট্রিয়াল প্রোটোকল ইজ অ্যাডাপ্টেড টু রিডিউস ওজোন ডিপ্লেশন। তাহলে ওজোনের পরিমাণ যেটা আমরা জানি কোথায় আছে, স্ট্র্যাটোস্ফিয়ারে আছে, এবং সেটা মানে কমে যাচ্ছে, তার কারণ আমরা জানি সিএফসি গ্যাস দিয়ে। তাহলে এই মন্ট্রিয়াল প্রোটোকলে বলা হয়েছিল যে সিএফসি গ্যাসের ব্যবহার বন্ধ করতে হবে, এবং তার ফলে কিন্তু আমরা ওজোন ডিপ্লেশনটাকে আমরা রুখতে পারবো। ঠিক আছে, তাহলে এখানে কারেক্ট আনসার হচ্ছে বি, ওজোন ডিপ্লেশন। নেক্সট দেখো, ইটাই ডিজিজ ওয়াজ কজড বাই। ইটাই ডিজিজ ওয়াজ কজড বাই, ইটাই হচ্ছে একটা রোগ, সেটা কোন মেটাল থেকে হয় সেটা জানতে চাওয়া হয়েছে, যেমন জিঙ্ক, ক্যাডমিয়াম, লেড, মার্কারি। তাহলে ইটাই রোগের জন্য দায়ী হচ্ছে কে, ক্যাডমিয়াম। তাহলে মনে রাখবে ইটাই রোগটা কোত্থেকে হয়, এটা ক্যাডমিয়াম পলিউশন যদি হয়ে থাকে, তার থেকে সেই রকম ধরনের জল খেলে এই রকম রোগটা দেখা যায়। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে ফটোকেমিক্যাল স্মগ ইজ অলসো কল্ড নাইট্রোজেনাস স্মগ, লন্ডন স্মগ, ক্লোরাস স্মগ, এন্ড নান অফ দিস। তাহলে ফটোকেমিক্যাল স্মগ ইজ অলসো কল্ড, তাহলে ফটোকেমিক্যাল স্মগ বা আলোক রাসায়নিক ধোঁয়াশার যে অনেকগুলি নাম আছে, আলোক রাসায়নিক ধোঁয়াশাকে আমরা কি বলতে পারি, লন্ডন স্মগও বলা হয়। একে লন্ডন স্মগ বলা হয় কারণ লন্ডনে আমরা জানি যে শীতের দিনে এই ফটোকেমিক্যাল স্মগের মতো যে পরিস্থিতি সেটা সৃষ্টি হয়ে থাকে। তাহলে ফটোকেমিক্যাল স্মগটাকে লন্ডন স্মগ বলেও বলা হয়ে থাকে। নেক্সট হচ্ছে ফুল ফর্ম অফ প্যান ইজ। প্যানের ফুল ফর্ম কি, প্যানের ফুল ফর্ম হচ্ছে পারঅক্সি অ্যাসাইল নাইট্রেট। পারঅক্সি অ্যাসাইল নাইট্রেট, এবং এটা হচ্ছে অপশন বি। নেক্সট হচ্ছে কি, কনজারভেটিভ অর্গানিজম, কজেটিভ অর্গানিজম অফ ম্যালেরিয়া। ম্যালেরিয়া রোগটা আমরা তো জানি মশাবাহিত, কিন্তু মশাও কিন্তু রোগটার বাহক। মশা কিন্তু রোগটার কারণ না, মশা রোগটার বাহক। তাহলে আসল যে মাইক্রো অর্গানিজমটা মশার মধ্যে রয়েছে এবং যার ফলে
ম্যালেরিয়াটা ছড়াচ্ছে, সেই রকম কজেটিভ এজেন্ট অর্গানিজম অফ ম্যালেরিয়া হচ্ছে প্লাজমোডিয়াম স্পিসিস। প্লাজমোডিয়াম স্পিসিস, প্লাজমোডিয়াম স্পিসিসটা থাকার জন্য এই ধরনের এই ম্যালেরিয়া রোগ সৃষ্টি হয়। তাহলে কজেটিভ অর্গানিজম অফ ম্যালেরিয়া ইজ প্লাজমোডিয়াম এগ। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে যাই। ডিজলভ অক্সিজেন ইন ওয়াটার কামস ফ্রম ফটোসিনথেসিস অফ অ্যাকোয়াটিক প্ল্যান্টস, অ্যাটমসফিয়ার, নান অফ দিস, বোথ অফ দিস। তাহলে আমরা জানি ডিজলভ অক্সিজেনের উৎস কোথায়, জলের মধ্যে। প্রথমত হচ্ছে ফটোসিনথেসিস, জলের মধ্যে যে সূর্যের আলো ঢুকছে এবং জলের তলার গাছগুলি তারা কি করছে, সূর্যের আলোর উপস্থিতিতে তারা ফটোসিনথেসিস করছে এবং তার ফলে অক্সিজেন রিলিজ করছে, কার্বন ডাই অক্সাইড নিচ্ছে। আরেকটা হচ্ছে অ্যাটমসফিয়ার, যেটা আমরা জানি যে অ্যাটমসফিয়ার এবং জলের সারফেস যেখানটা টাচ করে সেখান থেকে কিন্তু অ্যাটমসফিয়ারিক অক্সিজেন কিছুটা কিছুটা দ্রবীভূত হয়। তাহলে এখানে যে বলা হয়েছে যে ডিজলভ অক্সিজেন কোথা থেকে আসছে, তাহলে এখানে অ্যান্সার কি হবে, বোথ অফ দিস হবে, অর্থাৎ ফটোসিনথেসিস অফ অ্যাকোয়াটিক প্ল্যান্টস এবং অ্যাটমসফিয়ার দুটো থেকেই কিন্তু ডিজলভ অক্সিজেনের সোর্স বলতে পারা যায়। তার পরবর্তী কোশ্চেন দেখো, মিনামাটা ডিজিজ ওয়াজ কজ ডিউ টু মার্কারি পয়জনিং, ক্যাডমিয়াম পয়জনিং, লেড পয়জনিং, আর্সেনিক পয়জনিং। তাহলে মিনামাটা রোগ যেটা হয়েছিল সেটা কিন্তু মার্কারি বা পারদ এর থেকে হয়েছিল রোগটা। তাহলে মার্কারি পলিউশন বা মার্কারি পয়জনিং বলতে পারো, যেটা মিনামাটা ডিজিজ হওয়ার কারণ হচ্ছে এই মার্কারি পয়জনিং। নেক্সট হচ্ছে কিয়োটো প্রোটোকল ওয়াজ অ্যাডপ্টেড ইন, কিয়োটো প্রোটোকলটা কবে নেওয়া হয়েছে বলা যেতে পারে, তাহলে এটা অ্যান্সার হচ্ছে কি 1997। সি, অ্যান্সার সি, 1997। কিয়োটো প্রোটোকলটা কেন অ্যাডপ্ট করা হয়েছিল, গ্লোবাল ওয়ার্মিংটার এই যে ইস্যুটাকে সেটাকে অ্যাড্রেস করার জন্যই কিয়োটো প্রোটোকল অ্যাডপ্ট হয়েছিল। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ বায়োডাইভার্সিটি হটস্পট ইন ইন্ডিয়া। বায়োডাইভার্সিটি হটস্পট আমাদের ভারতবর্ষে 4টে আছে, আমরা পড়েছি। তার মধ্যে দেখো এখানে কতগুলো আছে, ওয়েস্টার্ন ঘাট, নন্দা দেবী, ইস্টার্ন ঘাট, আরাবল্লী। এর মধ্যে একমাত্র ওয়েস্টার্ন ঘাটটাই কিন্তু একটা বায়োডাইভার্সিটি হটস্পট, অন্য জায়গাগুলি কিন্তু বায়োডাইভার্সিটি হটস্পট নয়। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে ওয়েস্টার্ন ঘাট বা পশ্চিম ঘাট পর্বতমালা। নেক্সট হলো, দ্য এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট ওয়াজ এনাক্টেড ইন, এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট যেটা, সেটা কবে এনাক্ট করা হয়েছিল, সেটা হচ্ছে 1986-এ এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট মানে এনাক্ট করা হয়েছিল 1986 সালে। নেক্সট হচ্ছে কি, ন্যাচারাল রিসোর্স দ্যাট ক্যান বি replaced in same rate at which it is consumed or used is known as, কি বলা হয়েছে, natural resource that can be replaced in same rate at which it is consumed or used is known as renewable resource। তাহলে যে রিসোর্সটাকে আমরা বারবার ইউজ করলেও, সেটা কনজিউম করলেও সেটা আমরা কিন্তু আবার ফিরে পেতে পারি, তাহলে রিপ্লেসড হয়ে যায়, তাহলে সেটা হচ্ছে রিনিউয়েবল রিসোর্স। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই অবধি মানে 60টা কোশ্চেন সলভ করলাম এবং এর পরবর্তী ভিডিওটাতে আমি 61 থেকে 80 পর্যন্ত সলভ করে আমি তোমাদের কাছে নিয়ে আসব। তো তার মধ্যে তোমরা এই কোশ্চেনগুলো যেগুলো আমি আলোচনা করলাম এগুলো কিন্তু তোমরা একদম পরিষ্কারভাবে মনে রাখবে এবং এগুলো পরীক্ষার পারপাসেও তৈরি করবে। এবং পরবর্তী মানে 61 থেকে 80 আমি পরবর্তী ভিডিওতে আমি দিতে থাকবো, তোমরা দেখতে থাকো।